আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস এবং বাস্তব সংখ্যা কি এগুলো নিয়ে বিশদ আলোচনা করার চেষ্টা করব। আশা করি এই ভিডিও থেকে আপনি ভালো কিছু শিখতে পারবেন। এই ভিডিওটা আমি এর আগের একটা ভিডিওতে রেকর্ড করেছিলাম, সেগুলো আমি প্রথম থেকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক সেই ভিডিওতে আমার মাইক্রোফোনের কানেকশনটা ঠিকমতো পায়নি, সেজন্য ভিডিওটা আমার সেখানে সাউন্ডটা অ্যাড হয় নাই। তাই আমি এই ভিডিওতে এগুলো লেখা আছে যেহেতু এরকমভাবে বোঝানোর চেষ্টা করব, ওই ভিডিওটাও আমি আপলোড করব, সেই সাথে এই ভিডিওটাও আপলোড করব। আশা করি এই ভিডিও থেকে আপনি বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো যদি আমি প্রথমেই বাস্তব সংখ্যার কথা চিন্তা করি, বাস্তব সংখ্যা কি, বাস্তব সংখ্যার সংজ্ঞা কীরকম হবে, তাহলে আমাদের সংখ্যা রেখা সম্পর্কে একটু জানতে হবে। আমরা অবশ্যই সংখ্যা রেখা সম্পর্কে জানি, এর আগের ক্লাসগুলো আগের শ্রেণীতে আমরা সংখ্যা রেখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছিল বইগুলোতে। সংখ্যা রেখা কি? সংখ্যা রেখা হচ্ছে ওই রেখা, যে রেখার মধ্যে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর অবস্থান দেখানো যায়। ওই রেখাকে সংখ্যা রেখা বলে, অর্থাৎ সংখ্যা রেখায় অবস্থিত সকল সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলি। সংখ্যা রেখায় অবস্থিত সকল সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলি। যেহেতু এর আগের ভিডিওতে আমি এগুলো বিশদভাবে লেখার চেষ্টা করছি, এই ভিডিওতে শুধু গুলোকে আমি শুধু পড়ে শোনানোর চেষ্টা করব। অর্থাৎ বাস্তব সংখ্যাগুলো কি? সংখ্যা রেখায় অবস্থিত সকল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এবং এই বাস্তব সংখ্যার প্রাথমিক যে আমাদের ভাগটা আছে সেটি হচ্ছে দুইটা, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাগুলো কি এবং অমূলদ সংখ্যাগুলো কি, এগুলো নিয়ে এখন কথা বলবো। তাহলে দেখেন, সংখ্যা রেখার মধ্যে যে সংখ্যাগুলো অবস্থান করে সেগুলো অবশ্যই মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। এই দুই সংখ্যার সমন্বয়ে এই সংখ্যা রেখা যা বাস্তব সংখ্যা। সংখ্যা রেখার মধ্যে অবস্থিত মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা, অর্থাৎ পৃথিবীতে যে সংখ্যাগুলো আছে সেগুলো হয় মূলদ সংখ্যা হবে, নয় অমূলদ সংখ্যা হবে। এখন মূলদ সংখ্যার মধ্যে আবার দুইটা ভাগ আছে। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। এটা কিন্তু সংজ্ঞা না, সংজ্ঞা যদি আমি দিই এরপরে আমি দিয়েছি সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যার আবার তিনটা ভাগ আছে। পূর্ণ সংখ্যাগুলো কি? অখণ্ড সংখ্যা, যেগুলোর মধ্যে দশমিক নাই। অখণ্ড সংখ্যার মধ্যে একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ যেগুলো 1 2 3 4 5 100 1000 এরকম। তাহলে আরেকটা আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, -1 -2 -10 -11 এইরকম ঋণাত্মক, অর্থাৎ 0 থেকে নিচে শূন্য একটা পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য, এই তিনটা মিলে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এখন এই শূন্য তো একটা ঋণাত্মক সংখ্যা না, শূন্য কি ঋণাত্মক সংখ্যা? কোনোভাবেই না। তাহলে এই ধনাত্মক এবং শূন্য এই দুইটা সংখ্যাকে আমরা অঋণাত্মক সংখ্যা বলতে পারি। তাহলে অঋণাত্মক সংখ্যা কোনগুলো? শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার এই পূর্ণ সংখ্যার মধ্যে এই ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এগুলোকে একটা বিশেষ নাম দেওয়া হয়, সেটাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারি। কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ শূন্যর থেকে বড়, অর্থাৎ পজিটিভ যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারি। এবং এই স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, খুবই গুরুত্বপূর্ণ, যাকে ন্যাচারাল নাম্বারস বলে। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। তারপরে দেখেন, বলছে ভগ্নাংশ সংখ্যাও একটা মূলদ সংখ্যা। তাহলে এখন দেখেন, এইখানে ভগ্নাংশ সংখ্যাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ এবং একটি হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটা মিশ্র ভগ্নাংশ। দেখেন, এইখানে সাধারণ ভগ্নাংশের মধ্যে যেগুলো ভগ্নাংশ আকারে থাকবে, দশমিক না, এগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ যেগুলোর মধ্যে দশমিক থাকবে, অর্থাৎ একটা সংখ্যার পরে দশমিক থাকবে, তারপর দশমিকের পরে অন্য কিছু। এখন এই সাধারণ ভগ্নাংশের মধ্যে একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশগুলো কি? যে সকল সাধারণ ভগ্নাংশের হর হচ্ছে বড়, লব ছোট। হর হচ্ছে নিচেরটা হচ্ছে হর, উপরেটা হচ্ছে লব। এই হর হবে ছোট, লব হবে
হর হবে বড়, লব হবে ছোট, হর হবে বড়, লব হবে ছোট। এই সকল সংখ্যাগুলোকে আমরা প্রকৃত ভগ্নাংশ সংখ্যা বলতে পারি, প্রকৃত ভগ্নাংশ সংখ্যা। আরেকটা হচ্ছে অপ্রকৃত, প্রকৃতির ঠিক উল্টো, যেটা হর হবে ছোট, লব হবে বড়, হর হবে ছোট, লব হবে বড়। দেখেন এখানে 3 5 3 5, এখানে হর হচ্ছে ছোট ছোট, লব হচ্ছে বড়, অর্থাৎ এইখানে অপ্রকৃত ভগ্নাংশ। এটা অপ্রকৃত ভগ্নাংশ কি, যে সাধারণ ভগ্নাংশগুলোর হর হবে ছোট, লব হবে বড়, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে 6/12/24, 1/2, এগুলো এরকম। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তারপরে দেখেন এই যে তারপরে যে আমাদের একটা আছে দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশগুলো কি, যে মূলদ এবং অমূলদ সংখ্যাগুলোকে দশমিক আকারে যদি প্রকাশ করা যায় সেগুলোকে দশমিক ভগ্নাংশ বলে, সেগুলোকে দশমিক ভগ্নাংশ বলে। দেখেন এই দশমিক ভগ্নাংশের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এই সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে যে দশমিক বিন্দুর পরে বিন্দুগুলো, দশমিক বিন্দুর পরে অঙ্কগুলো লিখে শেষ করা গেছে। দেখেন 3 1, এরপরে আর কোনো অঙ্ক নাই, শেষ। তারপরে দেখেন 2 পয়েন্ট, দশমিক বিন্দুর পরে অঙ্ক লিখে শেষ হয়ে গেছে। এগুলো সসীম, অর্থাৎ একটা সীমানা পর্যন্ত এগুলো শেষ হয়ে যাবে, সেগুলো হচ্ছে আমাদের সসীম দশমিক ভগ্নাংশ, সেগুলো সসীম দশমিক ভগ্নাংশ। তারপরে দেখেন দশমিক ভগ্নাংশের একটা অসীম দশমিক ভগ্নাংশ। এইখানে দেখেন দশমিক বিন্দুর পর অঙ্কগুলো শেষ হয় নাই, বরং চলমান আছে, চলতে আছে, এরকম ভগ্নাংশগুলোকে অসীম দশমিক ভগ্নাংশ বলে। এই অসীম দশমিক ভগ্নাংশের মধ্যে দুইটা ভাগ আছে, এর মধ্যে একটা হচ্ছে আবৃত অসীম দশমিক ভগ্নাংশ, অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ, অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ। আবৃত কি, আবৃত মানে পুনরাবৃত্তি ঘটবে, পুনরাবৃত্তি ঘটবে, অর্থাৎ একটা সংখ্যা বারবার আসতেই থাকবে, চলতে থাকবে, এরকম সংখ্যাগুলোকে আবৃত। যেমন দেখেন এইখানে দশমিক বিন্দুর পরে 1 6 1 6 1 6 এরকমভাবে চলমান, অর্থাৎ এটা তো অসীম দশমিক ভগ্নাংশই, সাথে আবৃত অসীম দশমিক ভগ্নাংশ, আবৃত অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে আবৃত অসীম দশমিক ভগ্নাংশ কি, দশমিক বিন্দুর পর অঙ্কগুলো যখন বারবার চলতে থাকে, একই অঙ্কের পুনরাবৃত্তি ঘটবে, তখন সেই সংখ্যাকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলবে। দেখেন তারপরে দেখেন 0.11 চলমান, এরকম চলমান আছে, তারপরে 5-এর পরে এরকম এগুলো চলমান আছে, এগুলো সব অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তারপরে দেখেন অনাবৃত, অর্থাৎ একই সংখ্যা বারবার আসবে না, দেখেন এখানে 0.16 এরপরে আবার 16 আসে নাই, 16 এর পরে আবার 16 আসে নাই, তখন সেই সংখ্যাগুলোকে আমরা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলতে পারবো। তারপরে দেখেন 16 এর পরে আবার 16 না আসে, 2 6 9 5 9 5 6 এগুলো আসে। তাহলে আমরা বলতে পারি যে সকল দশমিক ভগ্নাংশ অসীম আবৃত ভগ্নাংশ, সেগুলোর মধ্যে অবশ্যই একই সংখ্যার রিপিটেশন আসবে, অর্থাৎ পুনরাবৃত্তি ঘটবে। তাহলে তখন আমরা সেটাকে কি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলতে পারবো। যদি পুনরাবৃত্তি না ঘটে তাহলে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলতে পারবো। আশা করি এই যে আরেকটা কথা হচ্ছে, এই যে পুনরাবৃত্তি ঘটতেছে এগুলোকে আমরা পৌনঃপুনিক আকারে বলতে পারি। পৌনঃপুনিক, যেমন আমরা এরকম সংখ্যাগুলোকে, যেমন 2 6 6 6 এরকম সংখ্যা চলতেছে, এই সংখ্যাকে আমরা এরকমভাবে লিখতে পারি, পৌনঃপুনিক দিতে পারি, অর্থাৎ এটার মানে বুঝাইতেছে যে এই সংখ্যাটা চলমান আছে, অর্থাৎ একই সংখ্যা বারবার রেপিটেশন আসতেছে। যেমন 3 9 2 9 9 2 9 9 2 9, এই সংখ্যাগুলো একই সংখ্যা কিন্তু বারবার আসতেছে। তার মানে এই সংখ্যাগুলোকে কোন সংখ্যা, 9 2 9 9 2 9, অর্থাৎ এই যে এই তিনটা সংখ্যা, তাহলে আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, অর্থাৎ এই সংখ্যাটা চলমান আছে, 9 2 9 9 2 9 এরকম চলমান আছে। আশা করি এই ভিডিও থেকে আপনি বাস্তব সংখ্যার যে ক্লাসিফিকেশন প্রকারভেদ আছে সেটি সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছেন। এরকম ভিডিও, অর্থাৎ এরপরে আমি মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওতে। আশা করি
আমার এই পেজটিকে আপনি ফলো করবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন। এরকম এডুকেশনাল ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন।